বিশ্বকে বদলে দিতে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো বললেন প্রধান উপদেষ্টা। বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। আবু সাইদ হত্যায় ২৬ জনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। আটক ৪ আসামি কারাগারে ২ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। এবারের ঈদযাত্রায় ৩৪০ দুর্ঘটনায় ৩৫২ জন নিহত। আগের বছরের তুলনায় দুর্ঘটনা কমেছে ৪০%। এবং শুল্ক বসিয়ে বিভিন্ন দেশকে আলোচনার টেবিলে টানার চেষ্টায় ট্রাম্প, বলছেন অর্থনীতিবিদরা পোশাক খাত বাঁচাতে পরিপূরক সুবিধা দেওয়ার তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। বিশ্বকে বদলে দিতে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে বিনিয়োগের অফুরন্ত সম্ভাবনা আছে উল্লেখ করে এই সুযোগ কাজে লাগাতে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানান তিনি। রাজধানীতে বিনিয়োগ সম্মেলনের ৩য় দিনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। দেশে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করল মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্সের সহযোগী ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। বুধবার প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয়। বিনিয়োগ সম্মেলনের ভেন্যু ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টারলিংকের পরীক্ষামূলক ইন্টারনেট সেবা ব্যবহার করা হচ্ছে। ৭ এপ্রিল থেকে শুরু হয় এ সম্মেলন। বুধবার সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব ধারণা বাংলাদেশের আছে। এখানে বিনিয়োগের সুযোগও আছে। Business in Bangladesh is not only for Bangladesh, that's the point. It could be for the whole world. In that sense, Bangladesh ground is very fertile. You put a little bit of seed, it becomes global. I wish I could tell all the stories that happen in Bangladesh, but I get very tempted, but they're all here. Talk to them, find out. And we welcome you to join us with that mission, creating a new world for the whole world. জানান, তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবী বদলে দেবে, আর তার জন্য ব্যবসা হলো সবচেয়ে শক্তিশালী মাধ্যম। Together, those young generation will change the world. They have the technology, they have the creativity, innovativeness, and problem-solving ideas. We don't have to look at the problem the same old way that we did 50 years back, waiting for the government to do something. We people can do that. That's a chance. এর আগে প্রধান উপদেষ্টা বিনিয়োগে অবদান রাখার জন্য 4 ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন। পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিক্স। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আবু সাইদ হত্যায় শেখ হাসিনা সহ ২৬ জনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। এছাড়া রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ৩ পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আন্দোলনের প্রতীক হয়ে রয়েছে যে ছবি, তার নাম আবু সাইদ। কোটা আন্দোলনে দ্বিগুণ শক্তি এনে দেয় বুলেটের বুকে আবু সাইদের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা। সেদিন আবু সাইদ মারা গেলেও শেখ হাসিনার পতন ত্বরান্বিত করে যান। আবু সাইদ হত্যার বিচার চেয়ে 13 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করে পরিবারের সদস্যরা। সেই তদন্ত একেবারে শেষ পর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। আবু সাইদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে এবং আমরা 2 মাস সময় চেয়েছিলাম। 2 মাস সময় মঞ্জুর হয়েছে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য। 26 জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পেয়েছি।
আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আমরা পরবর্তী ধার্য তারিখে রিপোর্টটা দাখিল করতে পারবো। আমি বলেছি 26 জন। আমি কি বলেছি কোথাও যে শেখ হাসিনাকে আসামি করা হয় নাই? হয়েছেও বলি নাই, হয় নাইও বলি নাই। ট্রাইব্যুনালে এদিন কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও পুলিশ কর্মকর্তা জসিমউদ্দিন মোল্লাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামি একেএম শহীদুল হক সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া সাবেক ডিএমপি কমিশনার এবং জসিমউদ্দিন সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে। জঙ্গি আস্তানা সন্দেহে 2016 সালের 26 জুলাই কল্যাণপুর বাস স্ট্যান্ড সংলগ্ন জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় অভিযান চালিয়ে 9 জনকে হত্যা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল ফিতরে ঘরমুখ মানুষের যাতায়াতে 315টি সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত ও 826 জন আহত হয়েছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। একই সময় রেলপথে 21টি দুর্ঘটনায় 20 জন নিহত ও 8 জন আহত এবং নৌপথে 4টি দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 340টি দুর্ঘটনায় 352 জনের প্রাণহানি ঘটে। এ সময় আহত হয় 835 জন। মোজাম্মেল চৌধুরী জানান আগের বছরের তুলনায় ঈদে সড়ক দুর্ঘটনা গড়ে কমেছে 40%। 24 মার্চ থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা 7 এপ্রিল পর্যন্ত গত 15 দিনে 315টি সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত হয়েছে এবং 826 জন আহত হয়েছে। বিগত 2024 সালের ঈদুল ফিতরে 399টি সড়ক দুর্ঘটনায় 407 জন নিহত হয়েছিল এবং 1398 জন আহত হয়েছিল। বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়কে দুর্ঘটনায় 21.05%, প্রাণহানি 20.88%, আহত 40.41% কমেছে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কমিশন অনলাইন প্রক্সি ও পোস্টাল ব্যালটের সমন্বয়ে একটি পদ্ধতি বিবেচনা করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হয়েছে উপদেষ্টা কমিটি। আগামী 12 দিনের মধ্যে সুপারিশ জমা দেবেন তারা। যদি আমরা অনুসরণ করি না কেন, প্রবাসী ভোটারদের জন্য একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখতে হবে। এটা বলতে ভোটার রেজিস্ট্রেশন না, এটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন। যে বাংলাদেশের জন্য সম্ভবত কোনো একটি পদ্ধতি অবলম্বন করলে হবে না, আমাদের পদ্ধতি হতে হবে একটা মিক্সড পদ্ধতি। সম্ভবত সকল পদ্ধতি বা এক বা একাধিক পদ্ধতির জন্য পাইলটিং এর প্রয়োজন হবে, অর্থাৎ অ্যাকচুয়াল ভোটে এটা অনুষ্ঠিত হবে সীমিত পরিসরে। নির্বাচনী রোডম্যাপ সহ বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। সমসাময়িক ইস্যুতে গুলশানে গণমাধ্যমের সঙ্গে আলাপে এই কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আইনি। হুমায়ুন কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন মুদাসসির আলী। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে গণমাধ্যমের মুখোমুখি হন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য সময় চেয়েছি, ওনার সাথে সাক্ষাতের পরে এই বিষয়ে আমরা কথা বলব। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠককে স্বাগত জানিয়ে তিনি বলেন, দুজনের আলোচনায় জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আমরা ওনার ভিজিটকে স্বাগত জানিয়েছি। উনি যে সমস্ত প্রসঙ্গে কথা বলেছেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, সেগুলো যথাযথ বলে আমরা মনে করি। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ সহ প্রধান উপদেষ্টার কাছে সময় চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বৈঠকের পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে বিএনপি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব।
যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ওলামা দলের বিক্ষোভ সমাবেশে যোগ দেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। গাজায় ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়ে তিনি বলেন, বিশ্ব সভ্যতা এক হলে যে কোনো ফ্যাসিস্ট নির্মূল করা সম্ভব। যেভাবে আমরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রামকে অবতীর্ণ হয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রেখেছি, এইভাবে গোটা দুনিয়ায় সবাই যদি জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে আমরা প্রতিবাদকে জাগরিত করি, আমার বিশ্বাস এই পৃথিবীতে মুসলমান যে একটা শক্তি, এই শক্তি প্রমাণ করে দিবে। গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘকে জোরালো ভূমিকা রাখার আহ্বানও জানান শহীদ চৌধুরী অ্যানি। সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ট্রাম্প শুল্কে টালমাটাল বিশ্ব। বাড়তি শুল্ক আরোপ নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে শুরু হয়েছে টানাপোড়েন। অর্থনীতিবিদদের মতে বাণিজ্য ঘাটতি কমাতে এটি মূলত আলোচনার টেবিলে বসার ট্রাম্পের এক প্রচ্ছন্ন হুমকি। বাস্তবে ঘটেছেও তাই। ইতোমধ্যে আলোচনায় বসতে চাইছে অন্তত 50টি দেশ। এতে সংকট সমাধানের একটা পথ খুললেও গার্মেন্টস খাত বাঁচাতে সরকারকে পরিপূরক সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। শুল্কযুদ্ধ নিয়ে মনিরুল ইসলামের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। 1944 সালে ব্রেটন উডস সম্মেলনে জন্ম নেয় বিশ্বব্যাংক এবং IMF। বিশ্ব বাণিজ্যে কেন্দ্রীভূত করা হয় ডলারকে। সঙ্গত কারণে এরপর থেকে পুরো বাণিজ্য আমেরিকার করতলগত হয়। বদলে যায় আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মনীতি। 1971 সালে স্বর্ণের মজুদ থেকে ডলারকে ছেঁটে ফেলার মধ্য দিয়ে চূড়ান্ত পেরেকটা ঠোকে মার্কিন সাম্রাজ্য। এবার শুল্ক নীতির মধ্য দিয়ে আরেকটি ইতিহাসের সন্ধিক্ষণে ট্রাম্প। এসব নীতির মাধ্যমে ডলার হয়ে ওঠে আন্তর্জাতিক বিনিময় মাধ্যম। সকল দেশের মুদ্রানীতি যখন মার্কিন কবজায়, তখন বণিক ট্রাম্প এমন সুযোগ নিতেই পারেন। ইতোমধ্যেই ট্রাম্পের দরবারে কুর্নিশ দিতে মরিয়া বিশ্বের অন্তত 50 দেশ। অর্থনীতিবিদ শাহাদত সিদ্দিকীও মনে করছেন এটি ট্রাম্পের একটি প্রচ্ছন্ন হুমকি। ট্রাম্প প্রশাসনের এই যে শুল্ক বাড়ানো, সেটাকে আমি মনে করি এক ধরনের থ্রেট, নেগোসিয়েশনে বসার জন্য থ্রেট। অর্থাৎ নেগোসিয়েশন যদি করে, তাহলে এখন বাংলাদেশ সরকার বলবে আমি কমাবো, ভিয়েতনাম বলবে আমি কমাবো। এখন আমাদের মধ্যে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ট্যারিফ কমানোর একটা প্রতিযোগিতা তৈরি করে দিয়েছে। মার্কিন বাজারে রয়েছে বাংলাদেশের পোশাক খাতের জোরালো আধিপত্য। রপ্তানি প্রবৃদ্ধিও সবচেয়ে বেশি। ওটেক যা বলছে, গেল ফেব্রুয়ারি পর্যন্ত 2 মাসে মার্কিন মূল্যকে রপ্তানি হয়েছে 150 কোটি 7 লাখ ডলার মূল্যের বাংলাদেশি পোশাক, যা গেল বছরের একই সময়ের তুলনায় 26.64% বেশি। আর বাজার দখলের দিক দিয়ে তৃতীয় অবস্থানে তো রয়েছেই। আমরা কিন্তু যুক্তরাষ্ট্রে ধরেন প্রায় 20% প্রোডাক্ট গার্মেন্টস আমাদের এখান থেকে রপ্তানি করে আমাদের। সো অবভিয়াসলি আমাদের জন্য এটাতে একটু শঙ্কা। অনেক ফ্যাক্টরি আছে যারা পুরোপুরি US এর মার্কেটে কাজ করে। তো এখন আমাদের নিজেদেরও অনেক ক্ষেত্রে প্রাইস অনেক বেশি, আমাদের কস্ট বেশি। তো সেগুলোকে আমাদের কমানোর একটা তাগিদ দিতে হবে, দেখতে হবে যে কিভাবে আমরা ওইখানে নিজেদেরকে কম্পিটিটিভ করতে পারি। সো আসলে সব ডিপেন্ড করছে কিভাবে আমরা রিঅ্যাক্ট করি। সো আমরা যাতে রাতারাতি আসলে ভীত না হয়ে প্রাইস না কমায় চলে যাই, আমরা একটু অবজার্ভ করি, আমরা নিজেদেরকে কম্পিটিটিভ জায়গাগুলো ধরে রাখি, অ্যানালাইসিস করি, সেভাবে রিঅ্যাক্ট করি। অর্থনীতিবিদরা বলছেন এমন পরিস্থিতিতে আমদানি বাড়ানোর পাশাপাশি পরিপূরক রপ্তানি নীতি গ্রহণ জরুরি। বাংলাদেশ যেহেতু তৈরি পোশাক বেশি করে রপ্তানি করে, সুতরাং ওইখানে তুলাটা আমরা বেশি করে আমদানি করতে পারি। এবং এটি ছাড়াও ভোজ্য তেলের একটা বিশাল বাজার আছে বাংলাদেশে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু সহজেই আমরা এই তেলটা আমদানি করতে পারি। তার এছাড়াও মিনারেল তো আমাদের দরকার হয়, মানে বিশেষ করে জ্বালানি পণ্যগুলো আছে, তো সেগুলোর যেহেতু প্রয়োজন হচ্ছে, তো ওই পণ্যগুলো যদি আমদানি আমরা আরও বেশি বাড়াই, তাহলে সেক্ষেত্রে উন্নত মানের পণ্য পাবো আমরা, এবং একই সঙ্গে বাণিজ্য ঘাটতিও কিন্তু কমে যাবে। পেশাদারিত্ব বজায় রেখে আমেরিকার সঙ্গে খুঁটিনাটি সহ সকল বিষয়ে দেন দরবার করে শুল্ক হার কমিয়ে আনা সম্ভব বলেও মনে করছেন তারা। সরকার নেগোসিয়েশনে আসতে পারে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের আড়ালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত 72 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর মধ্যে খুলনায় আছেন 33 জন, সিলেটে 19, চট্টগ্রামে 5, গাজীপুর ও নারায়ণগঞ্জে 4 জন করে, কুমিল্লায় 3 জন এবং কক্সবাজারে 4 জন। ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে 4টি মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুরের সাফারি পার্কে জনবল সংকট ও বেষ্টনী নিরাপত্তা অবহেলার বিষয়ে গুরুত্ব দিয়ে পার্ক সংস্কারে জরুরি উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্ক পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, হাতি দিয়ে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। এছাড়া লাইসেন্স দিয়ে হাতি পালনের বিষয়টি সম্পর্কে একটি বিধিমালা চূড়ান্ত করা হয়েছে। যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে সে অবশ্যই কঠোরতম শাস্তির মুখোমুখি হবে এবং শুধুমাত্র চাকরিচ্যুতি বা ভর্ৎসনা বা সাসপেনশন এই জাতীয় শাস্তি না। যদি শাস্তি দিতে হয় তাহলে শাস্তি এমন হতে হবে যে শাস্তি কার্যকর, ভবিষ্যতে জানি আরেকজন ভয় পায়। শুধুমাত্র বনের এক্সপার্ট, বন্য প্রাণীর এক্সপার্ট দিয়ে হবে না, এখানে যারা ক্রাইম বোঝে তাদেরও যুক্ত হওয়া উচিত। ভাষাঞ্চর একটি মীমাংসিত বিষয়। এটিকে সন্দ্বীপের সঙ্গে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে আঞ্চলিক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর জাহিদুল আলম। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি কুচক্রি মহল ভাষাঞ্চরকে ইস্যু বানানোর চক্রান্ত করছে। এরই মাধ্যমে আঞ্চলিক শান্তি নষ্ট হতে পারে উল্লেখ করে সংকট সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তিনি। হাতিয়া ও সন্দ্বীপ জেলার সর্বশেষ ম্যাপ পর্যালোচনা না করে শুধু অনুমান নির্ভর বিকৃত সিএস ম্যাপ ও গুগল ম্যাপের উপর ভিত্তি করে প্রতিবেদন দাখিল করায় আমরা হাতিয়াবাসী হতাশ। একটি কুচক্রি মহল অত্র অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করার অপপ্রয়াসে ভাষাঞ্চরকে একটি ইস্যু হিসাবে সামনে এনেছে, যা অনভিপ্রেত। নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সেবা। শুধু 4 জন চিকিৎসক দিয়ে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সটির কার্যক্রম। এতে সেবা বঞ্চিত হচ্ছে মান্দা উপজেলার 5 লাখের অধিক মানুষ। হাবিবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 24 জন চিকিৎসকের বিপরীতে আছে মাত্র 8 জন। সেখান থেকেও 4 জন আছেন ডেপুটেশনে। সুতরাং 4 জন মেডিকেল কর্মকর্তা দিয়ে চলছে হাসপাতালটি। আর 7 জনের বিপরীতে পরিচ্ছন্ন কর্মী আছে 1 জন আয়া এবং ওয়ার্ড বয় 7 জন থাকার কথা থাকলেও আছে মাত্র 2 জন। মহাসড়কের পাশে অবস্থিত এই হাসপাতালটিতে প্রতিদিন ইনডোরে ভর্তি রোগীর সংখ্যা প্রায় 50, আউটডোরে গড়ে 350 জন ও ইমার্জেন্সিতে প্রায় 100 জন রোগী চিকিৎসা নিতে আসেন। রোগী ও স্বজনদের অভিযোগ, ঠিকমতো ডাক্তার পান না তারা। রোগীর চাপ অত্যাধিক বেশি, কিন্তু ডাক্তার কম। ডাক্তার নিয়োগের আকাঙ্ক্ষা প্রয়োজন। স্যালাইন, ওষুধপত্র যতটা সবকিছু আমাদের বাইরে থেকে কিনতে হয়। তাহলে আমরা গরিব মানুষ প্রত্যেকদিন এত টাকা পয়সা কোথায় পাবো? মাত্র 4 জন চিকিৎসক দিয়ে মর্নিং, ইভিনিং, নাইট 3 শিফট চালানো দুঃসকর হয়ে পড়েছে। বহির্বিভাগ, ইনডোর, আউটডোর ও ইমার্জেন্সিতে রোগীদের অনেক চাপ থাকে। চিকিৎসক সংকটের কারণে রোগী নিয়ে পড়তে হয় বিপাকে। নাইট করি, ইভিনিং করি, মর্নিং করি, এগুলা দিতে গিয়ে অনেক সময় হাজারে পড়ি। চিকিৎসকরাও অনেক অসুস্থ হয়ে পড়ছি, টানা ডিউটি করতেছি। এই কারণে আমরা রোগীদেরকে সেই পরিমাণ সেবা দিতে পারছি না। ট্রেনিং এবং বদলিজনিত কারণে চিকিৎসক সংকট আছে জানিয়ে এই কর্মকর্তা বললেন, মন্ত্রণালয়ে চিঠি দেয়া সহ উপর মহলে জানানোর পরও এখানে কোনো নিয়োগ হচ্ছে না। আমাদের এখানে যে চিকিৎসকদের ঘাটতি, সেটা সিভিল সার্জন মহোদয় এবং ডাইরেক্টর মহোদয়, ডিভিশনাল ডাইরেক্টর যিনি, উনাকে একাধিকবার জানানো হয়েছে এবং এটা আমরা মন্ত্রণালয়ে চিঠিও করেছি, কিন্তু সেটার প্রেক্ষিতে আমরা তেমন কোনো সদুত্তর পাইনি। এবং এখানে চিকিৎসক সংকটের কারণে যে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে সেটা আমরা স্যারদেরকে অবহিত করেছি, কিন্তু সেই অনুযায়ী কোনো ব্যবস্থা এখন পর্যন্ত আমাদের পরিলক্ষিত হয়নি। সঠিক সেবা প্রদানে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নিয়োগ দেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। চীনের উত্তরাঞ্চলীয় হেবে প্রদেশের চেংদু শহরের একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডে নিহত হয়েছে অন্তত 20 জন, আহত হয়েছে অনেকে। সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য মতে বুধবার রাতের এই অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে তদন্ত চলছে। এদিকে ক্যারিবিয়ান অঞ্চলের দেশে ডোমিনিকান রিপাবলিকান নাইট ক্লাবের ছাদ ধসে মৃতের সংখ্যা 98-এ উন্নতি হয়েছে। নিহতদের মধ্যে দেশটির একজন প্রাদেশিক গভর্নরও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 1.5 শতাধিক মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে ইসরায়েলি হামলায় গাজায় আরও 26 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 50,800-তে উন্নীত হয়েছে প্রাণহানি।
ফিলিস্তিনিদের নিধনে প্রযুক্তির আশ্রয় নিয়েছে ইসরায়েল। এ কাজে তাদের সহায়তা করছে অন্যতম মিত্র যুক্তরাষ্ট্রের 3 টেক জায়ান্ট গুগল, আমাজন ও মাইক্রোসফট। প্রতিষ্ঠান 3টি উদ্ভাবিত সফটওয়্যারের গাজার প্রতিটা মানুষের তথ্য, চলাফেরা ও কর্মকাণ্ড সংরক্ষণ রয়েছে, যার মাধ্যমে ইসরায়েলি সেনারা এক ক্লিকে যে কাউকে দুনিয়া থেকে মুছে দিতে পারছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলি আগ্রাসন এখন অত্যাধুনিক যুদ্ধবিমান, ট্যাঙ্ক অথবা ড্রোনেই সীমাবদ্ধ নেই। এখন যুদ্ধ চলছে কোডের ভাষায়, ক্লাউড কম্পিউটিং আর কৃত্রিম বুদ্ধিমত্তার অদৃশ্য ছকে। মাইক্রোসফট, গুগল ও আমাজনের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্টদের মততে অত্যন্ত ঠান্ডা মাথায় স্বনিপুণভাবে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে তেল আবিব। ল্যাভেন্ডার ও গসপেল নামের এআই সিস্টেম এবং বিশাল ডেটাবেস প্রযুক্তির সাহায্যে ইসরায়েল গুড়িয়ে দিচ্ছে একের পর এক ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্র। কিবোর্ডের একটি ক্লিকে হত্যা করা হচ্ছে শত শত ফিলিস্তিনিকে। এপি, রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যমের তদন্তে উঠে এসেছে এমন তথ্য। 2021 সালে গুগল ও আমাজনের সঙ্গে ইসরায়েলের স্বাক্ষরিত প্রজেক্ট নিম্বাস চুক্তির পর থেকে এসব কোম্পানি ইসরায়েলি সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সরকারের জন্য ডেটা সংরক্ষণ, বিশ্লেষণ ও নজরদারির প্ল্যাটফর্ম সরবরাহ করে আসছে। গাজার প্রতিটি নাগরিকের চলাফেরা, যোগাযোগের তথ্য, অনলাইন অ্যাক্টিভিটি সবকিছুই এখন বন্দী টেক জায়ান্টদের কর্পোরেট ডেটা সেন্টারে। 2023 সালের 7 অক্টোবরের পরপরই অ্যামাজনের কাছে বাজার হারানোর ভয় তাড়াহুড়া করে নিজেদের এআই টুলস ইসরায়েলকে দিতে মরিয়া হয়ে ওঠে গুগল। মাইক্রোসফটের সঙ্গেও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রয়েছে $133 মিলিয়ন চুক্তি। 2023 সালের অক্টোবর হামাসের হামলার পরপরই ইসরায়েলের গোয়েন্দাদের সঙ্গে ব্যাপকভাবে বৃদ্ধি পায় মাইক্রোসফটের যোগাযোগ। প্রতিষ্ঠানটির কনসাল্টিং ইউনিটের আয়ের অর্ধেকেরও বেশি আসে এসব সামরিক প্রকল্প থেকে। এমনকি ইসরায়েলের অভ্যন্তরে প্রতিষ্ঠানটির একটি নিজস্ব দল কাজ করে সেনাবাহিনীর জন্য। অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে কিভাবে একটি গোটা জনগোষ্ঠী ধ্বংস করে দেওয়া যায় তারই নমুনা দেখাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গোপন কোডনেম ব্যবহার করে নির্দিষ্ট ইউনিট বা প্রকল্পের জন্য এসব প্রতিষ্ঠানের তৈরি এআই সিস্টেম ও টেক সার্ভিসের জন্য শত শত সাবস্ক্রিপশন ব্যবহার করছে ইসরায়েলি সেনারা। কম্পিউটার স্ক্রিনের সামনে বসেই ইসরায়েলি সেনারা নির্ধারণ করছে কারা বেঁচে থাকবে আর কারা মরবে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর। বিপিএল এর পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও পারিশ্রমিক নিয়ে জটিলতা দেখা দিয়েছে। টাকা না পাওয়ায় ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। দুপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বরাবর একটি চিঠি দিয়েছেন ক্লাবটির ক্রিকেটাররা। এর আগে সকালে মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে পারটেক্সের অনুশীলনের কথা ছিল। তবে চুক্তি অনুযায়ী পুরো টাকা বুঝে না পাওয়ায় অনুশীলন বর্জন করেছে তারা। এমনকি দল ছেড়ে অধিনায়ক সাব্বির রহমানের চলে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিশ্বকে বদলে দিতে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো, বললেন প্রধান উপদেষ্টা। বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান। আবু সাইদ হত্যায় 26 জনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। আটক 4 আসামি কারাগারে, 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। এবারের ঈদযাত্রায় 340 দুর্ঘটনায় 352 জন নিহত। আগের বছরের তুলনায় দুর্ঘটনা কমেছে 40%। এবং শুল্ক বসিয়ে বিভিন্ন দেশকে আলোচনার টেবিলে টানার চেষ্টায় ট্রাম্প, বলছেন অর্থনীতিবিদরা পোশাক খাত বাঁচাতে পরিপূরক সুবিধা দেওয়ার তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদে এক নজর দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।